রেনেসান্স আসলো, রিফরমেশন হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, আরবানাইজড একটা সোসাইটি তৈরি হলো। বাংলাদেশ এখনো রুরাল কমিউনিটি, ভিলেজ কমিউনিটিতে বাস করে। গুলশানে বাড়ি হলেও তার দেশের বাড়ি পটুয়াখালী, ওইটা তার কাছে ইম্পর্টেন্ট। ধর্ম এবং রাজনীতি দুই জিনিস, এবং এবং এইটাকে এক করতে গেলেই দ্বন্দ্ব হবে, মারামারি হবে। এইটা যদি আমি বলি হুজুররা আমাকে মারতে আসবে। আমি জামাত ইসলামের সম্বন্ধে কালকে যে টক শোটা করেছি, মন্তব্যে ভরে গেছে, গুলি করে মানুষ মেরেছে, যে লেফটেন্যান্ট কর্নেল নিজে AK-47 দিয়ে মানুষ মেরেছে, তাদের কারো বিচার করার সাহস বা ইচ্ছা যে সরকারের নাই। সে সরকার একটা অযোগ্য দেশদ্রোহী সরকার, ঐকমত্য হচ্ছে না, এবং সেখানে আবার উড়ে এসে জুড়ে বসলো PR সিস্টেম। আমি বেজার আফসারির সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। পৃথিবীর 85টা দেশে PR সিস্টেম আছে, আমি জানি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ইউরোপে কিছু জায়গায়, কিন্তু কোনো দেশেই 2টা বা 3টার বেশি রাজনৈতিক দল নাই। আপনি এখানে প্রপোর্শন দেবেন, ভাগাভাগি করবেন, কিভাবে করবেন? আমেরিকার মতো দেশে 2টা মেজর পার্টি, ডেমোক্র্যাট, রিপাবলিক, এবং যারা হেরে যাওয়া পার্টি ক্যান্ডিডেটকে যারা ভোট দিল, তাদের ভোট নষ্ট হয়ে গেল। এই কনসেপ্ট একমাত্র বাংলাদেশে আছে। ভোট আবার নষ্ট হয় কি করে? তোমরা মতামত দিয়েছো, তোমাদের মতামত মেজরিটি পায় নাই, তোমরা হেরে গেছো, তোমরা কংগ্রাচুলেট করবা যে জিতে গেছে। এই হচ্ছে সিম্পল ডেমোক্রেসির ব্যাপার। ইংল্যান্ডে হচ্ছে ডেমোক্রেটিক এন্ড কনজারভেটিভ পার্টি, কানাডাতে হচ্ছে লিবারেল এন্ড কনজারভেটিভ পার্টি, অস্ট্রেলিয়াতে লেবার এবং কনজারভেটিভ পার্টি, ইন্ডিয়াতে কংগ্রেস এবং বিজেপি মেজর পার্টি। যে দেশে 200টা রাজনৈতিক দল হবে, আপনি অঙ্ক করে আমাকে দেখায় দেন কিভাবে সেখানে PR পদ্ধতিতে নির্বাচন হবে। এবং আমাদের জনগণ ভোট দেয় নৈর্ব্যক্তিক কোনো এন্টিটির কাছে না। তারা মনে করো অমুক আলী, অমুক মিয়া, অমুক হোসেন, আমরা সারওয়ার হোসেন সাহেবকে ভোট দেব বা মেজর আফসারিকে ভোট দেব অমুক কনস্টিটিউয়েন্সি থেকে, সেটা এখন নাকি পার্টি ডিসাইড করবে। তারপরে কাদের দেবেন লোক জানবেও না, এমন এক লোককে তারা আপনার MP ঘোষণা করবে যে যাকে লোকজন ভালো করে চেনেও না। এই সিস্টেম আমাদের দেশে আসে সম্ভব না। আমরা এই ফার্স্ট পাস দ্য পোস্ট ওই নির্বাচনের কাছে এখন পৌঁছাতে পারি নাই। ইংল্যান্ডে এই পদ্ধতি এসছে 500 বছরের রিফর্মের পরে। 1688 ব্রিটেনে গ্লোরিয়াস রেভলিউশন হলো, রাজার ক্ষমতা খর্ব করা হলো, পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো হলো, এনলাইটেনমেন্ট হলো, রেনেসান্স আসলো, রিফরমেশন হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, আরবানাইজড একটা সোসাইটি তৈরি হলো। বাংলাদেশ এখনো রুরাল কমিউনিটি, ভিলেজ কমিউনিটিতে বাস করে। গুলশানে বাড়ি হলেও তার দেশের বাড়ি পটুয়াখালী, ওইটা তার কাছে ইম্পর্টেন্ট। কথা বললেই প্রথমে বলবে যে আপনি কোথায় থাকেন, গুলশানে থাকি। প্রশ্নকর্তা বলবে আপনার দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি পটুয়াখালী, কোন থানায়? আরে উনি তো আপনার অমুক, আচ্ছা উনি তো আমার দুলাভাই হয়, উনি আমার ফুপা, উনি আমার মামা। Then you try to build a relationship with the person you met 5 minutes back on the basis of your kinship tie. এই kinship tie দিয়ে ডেমোক্রেসি চলে না। আপনি এই আরবান ডেমোক্রেসিটা আরবান ব্যাপার। এখন এই যে কি বলে আপনার যে ওই মত কি ঐকমত্য যারা মানে আওয়ামী লীগ, BNP, জামাত, জাতীয় পার্টি, এদের বিরুদ্ধে কোনো কথা বললে ওই দলের লোক যখন আপনাকে মারতে আসবে, সেখানে আপনি ঐকমত্য করবেন কি করে? আপনার সবাইকে বলতে হবে ইনিও ভালো, তিনিও ভালো, তিনি চুরি করে, যে ডাক্তার সিজারিয়ান লাগবে না, সিজারিয়ান অপারেশন করে কোটি কোটি টাকা বানিয়ে গুলশানে বাড়ি করে বিরাট কিছু করে শেষ বয়সে নির্বাচনে দাঁড়াচ্ছে, তাকে আপনি বলতে পারবেন না যে আপনার যে টাকা পুরোটা হারামের টাকা। যে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার ব্রিজ না বানায়, ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, এটাও বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়াররা করে, এটাও খবরে এসছে। বাঁশের কঞ্চি দিয়ে রডের বদলে বিল্ডিং বানাচ্ছে। তারা তো হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। একসময় টবলিক করবে, হজ করে আসবে, নির্বাচনে দাঁড়াবে। তাকেও যদি বলেন যে আপনি করাপ্ট, মারতে আসবে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। আমাদের দেশে প্রেজেন্ট কমিউনিটিতে একজন যদি BNP করে আপনার প্রতিবেশী, আপনাকে আওয়ামী লীগ করতেই হবে। কেন ওর সঙ্গে আপনার আম গাছ নিয়ে, পুকুর নিয়ে, তাল গাছ নিয়ে 50 বছর 100 বছরের মারামারি।
সুতরাং পলিটিক্যাল ইডিওলজির চাইতে ফ্যাকশনাল টাইজ এবং পার্সোনাল রিলেশনশিপটাই ম্যাটার করে বেশি। যেখানে পার্সোনাল রিলেশনশিপ ম্যাটার করে সেখানে ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ দিয়ে নির্বাচন হবে আমি এটা বিশ্বাস করি না, মনে করি না। তো কথা তো অনেক বলা যায়, এখন বলে শেষ করা যাবে না। জামাত ইসলামের সম্বন্ধে যেটা উনি বললেন, ধর্ম এবং রাজনীতি দুই জিনিস, এবং এবং এইটাকে এক করতে গেলেই দ্বন্দ্ব হবে, মারামারি হবে। এইটা যদি আমি বলি হুজুররা আমাকে মারতে আসবে। আমি জামাত ইসলামের সম্বন্ধে কালকে যে টক শোটা করেছি মন্তব্যে ভরে গেছে, উনি তো নাস্তিক, আমি নাকি নাস্তিক। আমি নিজেই, আমার পরিবারের লোকজনও জানে না যে আমি নাস্তিক, তারা দেখে আমি রোজা রাখি, নামাজ পড়ি। তো আমাকেও দ্বিমত, ওই যেটা খুব সুন্দর বলেছেন যে জামাত হারলে ইসলাম হেরে যাবে, এই বক্তৃতাতে বেশ কিছুদিন থেকে দেখছি। মানে ইসলাম আর জামাত এক জিনিস, এটা আমরা 70 সালের নির্বাচনেও দেখেছি। তারা নিজেদেরকে গ্লোরিফাই করে এবং সেলফ প্রমোশন করে, তাদের মধ্যে অনেস্টি ইন্টিগ্রিটির অনেক অভাব রয়েছে। জামাতপন্থী হলে এক ধরনের ট্রিটমেন্ট, না হলে আরেক ধরনের ট্রিটমেন্ট। তা আমরা এক কথা বলতে গেলে এখনো নেশন হিসেবে গড়ে উঠতে পারি নাই। আমরা এখনো হয় পটুয়াখালীর, নইলে ফরিদপুরের, নইলে গোপালগঞ্জের, নইলে দিনাজপুরের। এই আমাদের পার্সোনাল লয়ালটি হচ্ছে আমার এলাকা। একটা লোক এরশাদকে রংপুরের লোক ভোট দেয় কেন? যে উনি খারাপ হোক, চোর হোক, লম্পট হোক, যাই হোক, এলাকার জন্য কাজ করছে। তার মানে উনি রাষ্ট্র, এই কনসেপ্ট অফ স্টেটহুড নাই। তারা মনে করে আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার উপজেলা, এটাই হচ্ছে আমার দেশ, দেশের বাড়ি। যে জন্য দেখেন ঈদের ছুটি হলে ট্রেনের ছাদের উপর গিয়া লোকজন ওই ঈদ করার জন্য দেশে যায় রিস্ক নিয়ে, কারণ তার তো সেন্স অফ বিলঙ্গিং ঢাকাতে নাই, তার সেন্স অফ বিলঙ্গিং হচ্ছে তার দেশের বাড়ি। সুতরাং ঐক্যমত্য বলেন, রিফর্ম বলেন, এগুলো আরবান কনসেপ্ট। বাংলাদেশ এখনো একটা আরবান সোসাইটি হিসেবে গড়ে ওঠে নাই। আমরা এখনো রুরাল কমিউনিটি, ভিলেজ কমিউনিটি, পেজেন্ট কমিউনিটি, এবং ওই পেজেন্ট কমিউনিটির যে আইন কানুন সেটা দিয়ে দেশ চলে। যে জন্য ইউনুস সাহেব বলতে পারেন হাতের কাছে যারে পাইছি তারে আমি উপদেষ্টা বানায় ফেলছি। কথা দিয়ে সমস্যার সমাধান হবে না, কাজ করতে হবে। ডক্টর ইউনুস তো প্রথমে নৌকাটা, বাসটা মিস করেছেন, কোনো প্রোক্লেমেশন করেননি। আমি আমার একাধিক অনুষ্ঠানে বলেছি যে উনার হাতে এখন নেপোলিয়নের তরবারি। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের 10 বছর পরে যখন ক্যাওস হলো, এনার্কি হলো, উনি পার্লামেন্টের সৈন্যবাহিনী নিয়ে ঢুকে বললেন, স্টপ দিস টকিং মেশিন, টকিং শপ, কথা বলছো, পার্লামেন্ট বন্ধ করে দিলাম, তোমরা চলে যাও। এক পার্লামেন্ট সদস্য জিজ্ঞেস করলো তোমার অথরিটি কি? উনি তরবারি বের করে বলেছিলেন এটাই আমার অথরিটি। আমি ডক্টর ইউনুসকে বলেছিলাম, কিন্তু উনি তো হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা। তিনি ভালো মানুষ, কারো গন্ডগোলে যাবেন না। ফলে যেখান থেকে ক্যাওস থেকে অ্যানার্কির দিকে যাচ্ছি আমরা, আমি তো খুবই বিচলিত। আমি তো মনে করি আমরা এখনো মারামারি, গন্ডগোল কিছু দেখি নাই, দেখবো। দুর্ভাগ্যবশত সেদিকে যাচ্ছে বাংলাদেশ, এর নিয়ন্ত্রণের কোনো আমি চিহ্ন দেখতে পাচ্ছি না। হয় সেনা অভ্যুত্থান হবে, নইলে জনগণের ভিতরে এনার্কি হবে। এনার্কিটাই জাস্টিফাই করে সেনা অভ্যুত্থান ঘটবে, সমস্ত পুরনো পাপীরা বেরিয়ে আসবে, তাদের কারো বিচার হয় নাই, হবেও না। এনবিআর তো বাদ দেন, এই যে যত জাস্টিস, যত ইলেকশন কমিশনার, যত পুলিশ অফিসার, যে র্যাবের পাইলট হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মেরেছে, যে লেফটেন্যান্ট কর্নেল নিজে AK-47 দিয়ে মানুষ মেরেছে, তাদের কারো বিচার করার সাহস বা ইচ্ছা যে সরকারের নাই। সে সরকার একটা অযোগ্য, দেশদ্রোহী সরকার। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যে ডক্টর ইউনূসের এখন কোনো অল্টারনেটিভও নাই, এবং যিনি আছেন তাকে না পারছি আমরা গিলতে, না পারছি আমরা ফেলতে। এই অবস্থায় বাংলাদেশ কতদিন চলবে আল্লাহ জানে। আমি কোনো সলিউশন খুঁজে পাই না।